তখন কিন্তু লোকেরা গৃহহারা হয়ে যাবে। তাহলে সন্দেশখালী সমস্ত লোক গৃহহারা হবে, তারা সবাই বসিরহাটে এসে জড়ো হবে। সন্দেশখালী বলে কিছু থাকবে না, সন্দেশখালী সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। মানে সুন্দরবনের আগেই সন্দেশখালী চলে যাবে। খবরের শিরোনামে এখন একটাই নাম, সন্দেশখালী। আমরা দেখেছি যে সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি। তবে এবার সন্দেশখালীর পরিবেশ নিয়ে চিন্তায় পরিবেশবিদরা। আমার সাথে রয়েছে এই মুহূর্তে পরিবেশ প্রযুক্তিবিদ এস এম ঘোষ। তার থেকে জেনে নেব যে তাদের চিন্তার কারণ কি, কি বিষয়ে আপনারা এই সন্দেশখালীর বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, কি কারণে? সন্দেশখালী অ্যাকচুয়ালি টাইডাল ক্রিক বা যেটা সমুদ্রের জোয়ার ভাটা খেলে তার উপর অবস্থিত, এবং এটা ডেল্টা এরিয়াতে সুন্দরবনে খুব কাছে। এখন সুন্দরবন যদি প্লাবিত হয়, সন্দেশখালী সব থেকে আগে আক্রান্ত হবে। কারণ আমরা দেখেছি যে যেহেতু সমুদ্রের জলস্তর দিনকে দিন বাড়ছে, তাতে কলকাতা, এটা আমরা বলছি না, ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি, তারা বলছে যে কলকাতা 2050 সালের মধ্যে ডুবে যাবে। মানে সুন্দরবনের কাছাকাছি যে সমস্ত নর্থ 24 পরগনা আছে, ওদিকে বসিরহাট, এদিকে ক্যানিং, সাউথ 24 পরগনা, এগুলো ভেসে যাবে। তো সেইখানে দেখা যাচ্ছে কি করে ম্যানগ্রোভ লাগিয়ে সেটা রক্ষা করা যায় নোনা জল থেকে, যাতে জমিটা ভঙ্গুর না হয়ে যায়। এখন যত নোনা জল ঢুকবে, জমিটা আস্তে আস্তে হারিয়ে যাবে জলের মধ্যে। তো সেই জন্য ম্যানগ্রোভ লাগাতে বলে, যাতে ম্যানগ্রোভটা নোনা জলকে শোষণ করে নেয়, নোনা জলে ঠিক থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী 2021 সালে উনি বললেন যে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। এখন সেই ম্যানগ্রোভ গুলোকে কেটে ফেলে দুষ্কৃতিকারীরা, তারা সমুদ্রের থেকে যে জোয়ার আসে সেখান থেকে আবার খাল কেটে নোনা জল পাম্প করে দিল, নোনা জলকে ইনজেক্ট করে দিল কৃষি জমিতে। আজ থেকে 50 বছর আগে যে সমস্ত বাদা বন ছিল বা কাদা ছিল, আমরা বলতাম বাদার কাদা সন্দেশখালীতে, সেগুলো দীর্ঘদিন ধরে সন্দেশখালীর লোকজন ম্যানগ্রোভ লাগিয়ে আস্তে আস্তে জমিটাকে উর্বর করে তুললো, চাষের উপযুক্ত করে তুললো, এবং ধান চাষ ছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষও হতো। সেই জমিটাকে, যেটা এক ফসলি ছিল, আস্তে আস্তে 2 ফসলি হলো, 3 ফসলি হলো, সেইটা 2-3 বছরের মধ্যে নোনা জল ঢুকিয়ে ওটাকে ভেরি তৈরি করে দেওয়া হলো। এটা ভেরি মানে শুধু মাছের ভেরি নয়, এটাকে বলা হয় চিংড়ি মাছের নোনা জলের ভেরি। এখন আগে কি করতো সন্দেশখালীর লোকেদের, তাদের জীবিকা নির্বাহের জন্য তারা মিন ধরতো, কাঁকড়া ধরতো। এখন সেই মিন থেকে বেশি তাদের আয় হতো না, কারণ সন্দেশখালীর ডেমোগ্রাফিটা আমরা যদি দেখি, সেটা যেহেতু বাংলাদেশের হাসনাবাদের কাছে, ওদিকে বিভিন্ন সুন্দরবনে বিভিন্ন জায়গার কাছে, তো সেইখানে কি হয়, সমুদ্রের নোনা জল ঢুকে যায়, প্লাবিত হয়। তো আমরা ম্যানমেড যেটা বাঁধ, মানুষের তৈরি করা কাঁচা বাঁধ, যেটা ম্যানগ্রোভ লাগিয়ে করা যায়, সেটা করার কথা বলেছিলাম, আর অথবা পাকা বাঁধের কথা বলেছিলাম। কিন্তু সুন্দরবন সেইভাবে সুরক্ষিত হয়ে ওঠেনি। কারণ আমরাও যদি যাই এখনো সুন্দরবন, এত সুন্দর সুদৃশ্য একখানা মনোরম পরিবেশ, যেখানে জোয়ার ভাটা খেলতো, অরণ্য ছিল, যেখানে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল, বহু সিনেমার শুটিং হয়েছে। এটাকে একটা ইকো ট্যুরিজম হাব করে দেওয়া যেত এবং রাজ্য সরকারে খুব ভালো রোজগার হতো। এখন কি সমস্যা? এখন যে সমস্যা হলো, এই যে চিংড়ির চাষ করার জন্য বাইরে থেকে মিন এনে সেটাকে ওইখানে ছেড়ে দিয়ে বড় করে, মুষ্টিমেয় কিছু লোক তাদের অসৎ উপায় পয়সা কামানোর জন্য প্রায় 75% কৃষি জমি মানে নষ্ট করে ফেলে। এখন হলো কৃষি জমি নষ্ট হয়ে যাওয়াতে, যেহেতু নোনা জল ঢুকে গেল, এই 1 ফসলি 2 ফসলি বা 3 ফসলি জমি পুরো উর্বরতা হারালো। মানে এখন 3 ফসলি জমি তো করা যাবে না, যেহেতু নোনা জল ঢুকে গেছে, জমিটাও ভঙ্গুর হয়ে যাচ্ছে। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই নোনা জলের ভেড়িতে শুধু মাছ চাষই করা যাবে। এখন রাজ্য সরকার প্রায় 1,500 লোককে
আশা করা যাচ্ছে জমি ফেরত দেবে। এখন অবধি প্রায় বোধহয় 1000 লোকের জমি ফেরত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করছি, সেই জমিতে তারা চাষ করতে পারবে না অন্তত 2-3 বছর না গেলে। কিন্তু সে যদি আজকে অন্য জায়গায় এরকম লবণাক্ত জল ঢুকে দেওয়া যেত, সেখানে বৃষ্টির জলে ওটা ফ্লাশ আউট করে দিত। কিন্তু এখানে বৃষ্টির জল মানেই যেটা বন্যা হয়, টাইড, হাই টাইড হয়, তাতে আবার নোনা জল ঢুকে যাবে, আবার প্লাবিত হবে। তো সেখানে এইটা থেকেই যাবে। তো এটা যদি অন্য কোনো প্রযুক্তির দ্বারা এই লবণাক্ত জলকে ফ্লাশ আউট করা যায় পাম্পিং করে, তাহলে এটা সম্ভব, তাড়াতাড়ি ফিরিয়ে আসা যায়। কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, তারা এতদিন ধরে চাষ করতে পারেনি, আবার সামনের 2-3 বছর তারা চাষ করতে পারবে না। সেখানে আমরা বলেছি যে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত, বা যে সমস্ত লোক তাদের জমির ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। সন্দেশখালীর পরিবেশেও কি একটা ক্ষয়ক্ষতি হচ্ছে এই কারণে? এটাই তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে নোনা জল ঢুকে গেলে আজকে গাছপালা যেমন নষ্ট হয়েছে, জীববৈচিত্র্য নষ্ট হয়েছে, কীট পতঙ্গ সব নষ্ট হয়েছে। তো বায়োডাইভার্সিটি যেমন নষ্ট হয়েছে, এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন হয়েছে। এবং লোকেরা যখন সাইক্লোন আসবে, আইলা বা ফণী এদের মতন যখন আসবে, তখন কিন্তু লোকেরা গৃহহারা হয়ে যাবে। আমরা যেটা মনে করছি, আজকে সন্দেশখালীতে যেভাবে নোনা জল ঢোকানো হয়েছে, তাতে যদি কোনো সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আসে, তাহলে সন্দেশখালীর সমস্ত লোক গৃহহারা হবে। তারা সবাই বসিরহাটে এসে জড়ো হবে। সন্দেশখালী বলে কিছু থাকবে না। সন্দেশখালী সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। মানে সুন্দরবনের আগেই সন্দেশখালী চলে যাবে। এবং যেহেতু ওখানে ম্যানগ্রোভ কিছুই নেই, কেটে ফেলা হয়েছে, সুন্দরী গাছও কিছু নেই, এবং তার ফলে যেটা হবে, শরণার্থী রিফিউজি, যেটাকে আমরা বলি যে ক্লাইমেট রিফিউজি, তাদের সৃষ্টি হবে। আজকে যারা একটু খুশি হয়েছে জমি পেয়ে, কালকে কিন্তু তার জমিটাও চলে যাবে। স্বাভাবিকভাবে আমরা পরিবেশ প্রযুক্তিবিদ এস এম ঘোষের সাথে কথা বলছিলাম, এবং যেমনটা তিনি জানাচ্ছেন যে সন্দেশখালীতে কিন্তু প্রচুর পরিমাণে নোনা জল ঢুকেছে, পাশাপাশি কেটে ফেলা হয়েছে বেশ কিছু গাছ, আর সেই কারণে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, এবং বড় কোনো দুর্যোগ আসলে আস্তে আস্তে কিন্তু গৃহহীন হবে সেখানকার সাধারণ মানুষ, আর সেই নিয়ে চিন্তায় পরিবেশবিদরা। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।